বাংলাদেশে এই ২৭শে জানুয়ারিতে যে কার্যক্রমের উদ্বোধন হয়েছে সে কার্যক্রমের আর আজ উৎসব। আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় শিরোনাম রেখেছি টিকা উৎসব। সকলেই জানেন যে বহুল কাঙ্ক্ষিত যে টিকা, করোনা ভাইরাসের টিকা, সেটা আজকে গণমানুষের মধ্যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হলো। এখনো পর্যন্ত আমার হাতে যেটুকু হিসাব, যে তথ্য পেয়েছি, আজকে সারাদিনে ৩১,১৬০ জন টিকা নিয়েছেন। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আছে যে বাংলাদেশের ৮০% মানুষকে, অর্থাৎ যাদের বয়স ২৫ বছরের উপরে, তাদের টিকা দেওয়া হবে এবং সেক্ষেত্রে ১৩,৮২,৪৭,০০০ মানুষকে টিকা দিতে হবে ১ বছরের মধ্যে এবং টিকার ২টি ডোজ। এরকম একটি তথ্য উপাত্ত এবং একটা চ্যালেঞ্জ হাতে নিয়ে বাংলাদেশে আজকে এই উৎসব পালিত হচ্ছে। অন্য সববার, অন্য যে কোনো উৎসব আমরা গণমাধ্যমে যেমন করে লিখি, ঈদ, যে কোনো পার্বণ, নববর্ষ ইত্যাদি যেসব উৎসবের নিউজটা আমরা যেমন করে লিখি, তেমন করে আজকে প্রায় সকল গণমাধ্যমেই, সকল টেলিভিশনেই প্রথম আজকে টিকার যে খবরটি, তার প্রথম লাইনটি এরকমই ছিল যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ শুরু হলো টিকা উৎসব। এই টিকা উৎসবকে আমরা আজকে নিউজ আওয়ার এক্সট্রা একটু অন্যভাবে সেলিব্রেট করতে চাই। আমরা আজকে টিকা গ্রহীতা যারা আছেন, যারা টিকা নিয়েছেন, তাদের অভিজ্ঞতা শুনবো। টিকা নেওয়ার কারণে আজকে টেলিভিশনে কথা বলবেন সেরকম অনেকজনকেই আমরা সংযুক্ত করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের বিভিন্ন ধাপে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি সিনিয়র মন্ত্রী হিসেবে টিকা নিয়েছেন। আরও অনেক মন্ত্রী আজকে টিকা নিয়েছেন, কৃষিমন্ত্রী টিকা নিয়েছেন, অনেক সিনিয়র এবং প্রধান বিচারপতি টিকা নিয়েছেন। তার মধ্যে আকম মোজাম্মেল হক এমপি, তিনি, আমরা জানি যে সংসদ কার্যক্রমে যখন নাকি প্রধানমন্ত্রী থাকেন না, তার অনুপস্থিতিতে যিনি দায়িত্বে থাকেন সিনিয়র মোস্ট মন্ত্রী হিসেবে, তিনি দায়িত্ব পালন করেন। তিনি আজকে টিকা নিয়েছেন, তার অভিজ্ঞতার কথা জানাবেন, একটু পরেই যুক্ত হবেন। আমরা রাজনৈতিক বিশ্লেষক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে পেয়েছি। টিকা নেওয়ার দৃশ্য আমরা দেখেছি, সবগুলো খবরেই তিনি আজকে শিরোনাম হয়েছেন। আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, যার কাছ থেকে আমরা সব সময় এই করোনা সংক্রান্ত সব তথ্য, সব অজানা জেনে নেবার চেষ্টা করি, তিনি আজকে জানাবেন কেমন করে সম্ভব হবে এই উৎসব একেবারে উৎসব মুখরতায় শেষ করার জন্য। ডক্টর ASM আলমগীর, কোভিড-19 টেকনিক্যাল জাতীয় কমিটির টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি ডক্টর অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জুয়াদের কাছ থেকে শুনব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক হাসপাতাল ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম নিজের অভিজ্ঞতা বলবেন, তিনি আজকে টিকা নিয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে স্বাস্থ্য পরিচালক ডক্টর হাসান শাহরিয়ার কবির, তিনি জানাবেন। আমরা ঢাকা মেডিকেল কলেজে একেবারে সার্বক্ষণিক কোভিড ইউনিটে যারা কাজ করেন, তাদের মধ্যে ডক্টর দীপঙ্কর ঘোষ, তিনি আজকে টিকা নিয়েছেন। টিকা গ্রহীতা অন্য যারা আছেন, ডক্টর মাহজিবিন শাওলি, অধ্যাপক ডক্টর ফজলুর রহমান এবং দীপ্তি চৌধুরী, তারা আজকে জানাবেন তাদের অভিজ্ঞতার কথা। প্রথমে যদি শুরু করি দীপ্তি চৌধুরীর কাছ থেকে। দীপ্তি চৌধুরী, অভিনন্দন, শুভেচ্ছা, এবং এই টিকা উৎসবে আপনি কথা বলবেন আজকে। সারা দেশে টিকা উৎসবই শুরু হলো, কেমন লেগেছে? যাওয়ার সময় কি ভয় ভয় ছিলেন কিনা? কে নিয়ে গেল সঙ্গে করে? কোথায় দিয়েছেন টিকা? একটু বিস্তারিত শুনতে চাই। ছিল আর কি, বঙ্গবন্ধু মেডিকেল কলেজেই আমি দিয়েছি। তবে আমার ভয় লাগেনি, আমার ভালো লেগেছে যে এই পরিস্থিতি দেখে আপনাদের যে দেশের যে এইরকম সুন্দর পরিবেশ, স্বেচ্ছাসেবক বাহিনী, সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর টিকাদান কর্মসূচিটা ভালোভাবে সার্থক করে গড়ে তুলল, এটা ভেবে নিয়েছি। আচ্ছা, আমরা তো এই করোনা নিয়ে, মানে করোনা হবার পরে
সবচেয়ে বেশি শঙ্কা, আমরা সারাক্ষণ উদ্বিগ্ন থাকি। আপনি আমাদের মায়ের মতো একজন মায়ের বয়সী, তা আপনাদের নিয়ে সারাক্ষণ আমাদের মানে উদ্বিগ্ন থাকতে হয় এবং বারবার করে আমরা বলি যে আমরা যারা বাইরে যাই, বাইরে কাজ করি, স্বাস্থ্যবিধিটা খুব ভালোভাবে মানতে হবে। ঘরে ঢোকার আগে অনেক নিয়ম কানুন, যেহেতু আপনাদের মতো শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ জনেরা আছেন, তো আপনারাও তো নিশ্চয়ই খুব আতঙ্কে কাটিয়েছেন বা এখনো আছেন। কেমন লাগতো সেই সময়টা? আর আজকে টিকা নেওয়ার পরে মাথার উপর থেকে একটা বড় ধরনের দুশ্চিন্তা, ভীতি কাটলো কিনা? না, দুশ্চিন্তা যে খুব একটা ছিল আমার মধ্যে তেমন একটা ছিল না। আমার মনে হতো যে আমার তেমন কিছু হবে না, আমাদের কারোরই হবে না, এরকম একটা ধারণা ছিল আর কি। আচ্ছা, কাজে আমার খুব একটা মানে এই ধারণাটাই বা কেন, মানে কি করে এরকম একটা ধারণা হয়? কি করলে আমরা এরকম কনফিডেন্ট থাকতে চাই? সেটা তো তেমন একটা বুঝি নাই, কারণ কি মনে একটা বিশ্বাস ছিল আর কি যে আমরা সেরকম যেটুকু সচেতনতা রক্ষা করা দরকার এটুকু আমরা চেষ্টা করেছি। আচ্ছা, আমরা মেয়ে ছেলে, মেয়ের জামাই, ছেলে বউ সবাই ওটা রক্ষা করেই চলেছে, স্যানিটাইজ করে বাথরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা, এইটুক করেছে, যেটা আচ্ছা, ভয়ের কোনো আর কারণ ছিল না আর কি। সেই আর আচ্ছা, কি। তবে আচ্ছা, এটা আপনার টিকাটা দেওয়াটা আমার কাছে তেমন কিছু ভয় ভীতি বা কিছু আমার আর মনে হচ্ছে যে না, অবশ্যই করতেছি। আচ্ছা, আমরা যদি না নিই সবাই নিবে কি করে? আচ্ছা, আমাদেরই আগে নেওয়া উচিত, তাই আর কি। আচ্ছা। টিকা নেওয়ার পরে আর কারণ কয়জনকে ফোন করেছেন, কয়জনকে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন? যে অনেকের মধ্যেও তো একটু ভীতি কাজ করেছে যে জানি না তো, টিকাটা তো মাত্র নতুন, কি না কি হয়, অনেকের এই ধরনের একটা কনফিউশন আছেই, এখনো আছে। তো আপনি টিকা নিয়ে আসার পরে কতজন আপনাকে এরকম প্রশ্ন করলো, কতজন আপনার কাছ থেকে শুনতে চাইলো, কতজনকে আপনি ফোন করে বলেছেন? না, আমি মোটামুটি কয়েকজনকে বলেছি। আর বাসায় যারা ছিল সবাই একটু অবাক হয়ে গেছে, তোমার ভয় হলো না? বাবার আচ্ছা, নাতনিও বলেছে, তোমার ভয় হলো না? আমি কি ভয় হবার কি আছে? ভয়ের তো কিছু আমি দেখতে পেলাম না। আর আমাদের পরিবেশটা খুবই ভালো লেগেছে। আর এইভাবে সবাই নিয়ে দেশকে রক্ষা করুক, সবাই ভালো থাকুক, সেটাই আমি মনে প্রাণে ইয়ে করি আর কি, আচ্ছা, বিশ্বাস করি। দীপ্তি চৌধুরী, আমি একটু জানতে চাই, আপনার কোনো অন্য ধরনের তো কোনো শারীরিক অসুবিধা নাই, তাই তো? মানে আপনি খুবই কনফিডেন্ট মানুষ, আপনাকে দেখে এরকম হাসি খুশি এবং কনফিডেন্ট মানুষ, তার কোনো রোগ বালাই খুব একটা হয় না, এটা আমরা বিশ্বাস করি। তারপরেও যেটা, যে চিকিৎসকেরাই আছেন সবাই আজকে এই উৎসবে, আজকে এটি নিউজের সঙ্গে টিকা উৎসবে সবাই যে কথাটি আমাদেরকে শিখিয়ে ফেলেছেন যে কোমরবিডিটি, মানে নানা রকম ডায়াবেটিস, প্রেশার, একটু হার্টের অসুখ ইত্যাদি থাকে একটু বয়স মানে বেশি হলে যাদের থাকে। আপনি মনে হয় এগুলো থেকে একটু দূরে আছেন, তাই তো? না, আমার থাইরয়েড আছে, প্রেশার আছে, আচ্ছা, আর অ্যাজমার প্রবলেম আছে, যদিও ডায়াবেটিস নেই। আচ্ছা, এটার থেকে আমি মুক্ত, আচ্ছা, সেটার থেকে একটু মুক্ত। আচ্ছা, তাহলে আমার মনে জোর আছে যে আমার এইসব সাধারণ রোগটাকে খুব একটা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু উপলব্ধি নাই, করছি না আর কি। কিছু নাই। আচ্ছা, আপনি থাকেন আমাদের সঙ্গে, আমরা মাঝে মধ্যে আপনার অভিজ্ঞতা শুনবো। একটু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে শুনি। দীপ্তি চৌধুরী যেটা বললেন, তার যেটুকু আছে সেটা কোমরবিডিটির মধ্যেও তো পড়ে। আপনারা এতদিন ধরে যা যা বলেছেন আমাদেরকে, তারপরে উনি খুবই কনফিডেন্ট। আপনি টিকা নিতে ওনার মতো, দীপ্তি চৌধুরীর মতো, আমাদের মায়েদের মতো এই বয়সে যারা আছেন এবং মনের দিক থেকে অনেক তরুণ এবং অনেক কনফিডেন্ট, তার এই কনফিডেন্সটাই তার এই ধরনের পার্শ্ব যে কোমরবিডিটি বলি সেটাকে অনেক দূরে রেখেছে এবং টিকাতে মানে আশা করা যায় তার কোনো রকমেরই সমস্যা হবে না, তাই তো ডক্টর শহীদুল্লাহ? না, ধন্যবাদ মুন্নি সাহা। আসলে আমাদের মুরব্বী দীপ্তি চৌধুরী যেভাবে বললেন,
আমরা সবাই এনজয় করেছি। আমি স্ক্রিনে দেখছি যে আমরা সবাই হেসেছি যখন তিনি বললেন যে আমার কোনো ভয় লাগেনি বা ভয় লাগছিল না। দ্যাট ইজ একদম। সামথিং বাহ! ইম্পর্টেন্ট। রাইট। আসলে যেকোনো বিষয়ে ভয় থাকা আর ভয় না থাকা এটা কিন্তু ম্যাটার করে। এভরিথিং পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার থেকে শুরু করে এই ধরনের টিকা নেওয়ার সব বিষয়ে। এবং উনি যে কথা এই যে আমরা বারবার একই কথা বলে এসেছি যে কোমরবিডিটি কিন্তু কোমরবিড যাদের তাদের আরো নিতে হবে, কিন্তু এর মধ্যে ক্লাসিফিকেশন আছে যে অর্থাৎ কোন ধরনের কোমরবিডিটি এই টিকা নেওয়ার কোনো বাধা নয়, আর কোন ধরনের কোমরবিডিটি এই টিকা নেওয়াতে বাধা আছে। যেমন যাদের ব্লাড প্রেশার আছে, যাদের অ্যাজমা আছে, বা যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ যেটা বললাম, এইগুলো কোনো মানে এই কোমরবিডিটিতে এইটা দেওয়ার কোনো বাধা নেই। কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা অ্যাডভান্স ক্যান্সার এই বা অ্যাডভান্স লিভার ডিজিজ এইগুলো যাদের নাই তাদের এই কোমরবিডিটি নিয়ে এই টিকা নেওয়াটা কোনো রকম ঝুঁকির কিছু নয়, এবং সেটা উনি বুঝতে পেরেছেন এবং সেভাবে উনি গেছেন। কারণ আজকে যে মহেন্দ্র খন বা যে দিনে আজকে আমাদের ব্যাপক আকারে টিকা প্রয়োগ শুরু হলো, সেই দিনের জন্য তো সবাই আমরা অপেক্ষা করছিলাম। কারণ আমরা করোনায় দেখেছি যে কত মানুষ আক্রান্ত হয়েছেন, কত মানুষ মৃত্যুবরণ করেছেন, এবং যখন আমরা এটা জানছি যে এই টিকাটা রোগ প্রতিরোধ করে করোনা থেকে মুক্তি দেবে, তো আমি মনে করি যে সবার মধ্যে আপনি প্রারম্ভিক যে বক্তব্য দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর নিজে আমি দেখেছি, আমি নিজে যখন নিয়েছি, এবং এখন পর্যন্ত ভালো আছি, এবং যারা এখানে নিয়েছেন আমি আশা করি তারা ভালো আছেন সবাই, এবং এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবরও কিন্তু আমরা পাইনি। তো এটা একটা জিনিস হলো যে না, আমার মনে হয় জনগণের মধ্যে এখন একটা যেটাকে যদি কারোর মধ্যে কোনো কনফিউশন, কারোর মধ্যে কোনো শঙ্কা থাকে, তাহলে অনেকটাই দূরীভূত হবে। এবং আপনারা গণমাধ্যম সেই কাজটি আজকে যথার্থভাবে করেছেন। আজকে সারা প্রত্যেকটা গণমাধ্যমে এত ব্যাপক প্রচার হয়েছে যে এটা ইটসেলফ আমি মনে করি যে একটা বড় ধরনের প্রচারণার কাজ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে আগামী দিনগুলোতেও পাশাপাশি কন্টিনিউয়াসলি কিছু প্রচার প্রচারণা চালানো দরকার, যাতে আমাদের রেজিস্ট্রেশনটা বেশি করে হয় এবং আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যে টিকাগুলো উদ্দিষ্ট জনগোষ্ঠীকে দেবার কথা যেন সবাই সেটা পেয়ে যায়। অনেক ধন্যবাদ। আপনি থাকবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে। খুব মজা করে বলছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দীপ্তি চৌধুরীর এই একটা নির্ভীক চমৎকার সবাইকে উদ্বুদ্ধ করার মতো যে এরকম কথা তিনি বলেছেন, সেটা শুনে সবাই আমরা আনন্দিত হয়েছি। ডক্টর জাফরুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক, তিনিও আজকে টিকা নিতে গিয়ে আরও অনেক আনন্দিত করবার মতো কথা বলেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, যিনি আসলে নির্ভীক এবং জীবন বাজি রাখা একজন মানুষ, মানে সাহসের প্রতীক হিসেবেও তাকে অনেকভাবে বিশ্বাসায়িত করা হয়। সেই মানুষটির প্রতি সামান্য একটা সূচের ফোঁটা, ওটা খুব বেশি ভয়ের কিছু নয়। ওরকম একটা ইঙ্গিত দিয়ে আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিয়েছি, আপনিও আসুন, টিকাটা ভয়ের কোনো ব্যাপার নয়। এটা কি এক ধরনের প্রচারণা, মানে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন ডক্টর জাফরুল্লাহ? বলেছি ওনাকে দেখলে আরো অনেক বেশি লোক আগিয়ে আসবে, এটাই সাহসের অভাব, এটা আমি কখনো বলি না। ওনার জীবনের উপর ঝড় গেছে, ওনাকে বলার কোনো স্কোপ নাই কারণ। না, এটা মানে খুব আন্তরিকভাবে আপনি বলেছেন এবং খুব ভালো লেগেছে ব্যাপারটা। এবং আপনি মনে করছেন যে উনি টিকাটা নিলে আরো ব্যাপক প্রচারণা পাবে, এটার মানে আরো অনেক মানুষ এগিয়ে আসবে। আপনি কি মনে করছেন আমাদের এই টিকা উৎসবটাকে সফল করতে হলে, কর্মসূচিটাকে সফল করতে হলে আসলে প্রতিদিনই এই টিকার একটা উৎসব দরকার এবং আরো ব্যাপক হারে মানুষের রেজিস্ট্রেশন করা দরকার? আপনার অভিজ্ঞতা কি বলে ডক্টর জাফরুল্লাহ? আনন্দেরই আমার আজকে ভালো লেগেছে। হাসপাতালে সাধারণত যেটা হয়, সবাই ভালো মুখ করে থাকে, ভয়ে ভীতিতে অস্থির থাকে। এখানে দেখি যে সবাই আনন্দ ঘন একটা, কেউ এমন কেউ দেখিনি যে মুখ কালো করে আছে, কেউ যে এমনকি সাধারণত আমাদের ডাক্তার নার্সদের বিরুদ্ধে অভিযোগ যে তারা হাসেন না,
তারা সাহস দেন না। কারণ এখানে আমি দেখেছি সে বাচ্চা মেয়েটাও নার্সটাও এ হেসে হেসে বলছে, আহ, স্যার একদম ভয় পাবেন না, এটা কিছু না, এই দেবো এটা কি এরকম কথা বলেছে। এটা খুবই আনন্দ লেগেছে আমার কাছে। আর তারপরে যেটা আছে আমি এই জন্য বলেছি, আমাদের এই আমি বিএসএমইউ তে গিয়েছিলাম, জি। খুবই সুন্দর তাদের কনফারেন্স সেন্টারটা আছে। আগে আমি কখনো যাইনি, এটা একসময় ট্রেড সেন্টার হওয়ার কথা ছিল। এই হচ্ছে আমাদের সম্পর্কে সব মেডিকেল কনফারেন্স গুলি হবে, এবং এটাকে আমি মনে করছি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী এখানেই টিকা নেবেন এবং এটাকে ওই দিনেই উদ্বোধন করে দেবেন। এটা একটা ভালো কাজ উনি করেছেন, উনার আমলেই এটা হয়েছে। এটাকে উদ্বোধন করে উনি এই ভালো কাজের অংশীদার হয়ে থাকবেন আমাদের জাতিকে, উনি বিভিন্ন ভালো কাজের মতো। এই জন্যই আমি অন্য উনাকে ভীতু ভয় পাওয়ার লোক উনি না, উনি সাহসী মহিলা। এটা আমি বুড়ো প্রমাণ। জি। না স্যার, মানে আপনার বলাটার মধ্যে অনেক আন্তরিক একটা ভঙ্গি ছিল, খুব সুন্দর করে বলেছেন, সেই জন্য বললাম যে এটাতেও অনেকে মজা পেয়েছে। আমি একটু আপনার কাছ থেকে আর একটু বিস্তারিত শুনতে চাই নিজের অভিজ্ঞতায়, কারণ টিকা নিব, কেমন করে নিব, কে নেবেন কে নেবেন না, কাকে দেওয়া হবে, এগুলো নিয়ে কোটি কোটি প্রশ্ন, এক একজন মানুষ এক এক রকমের অভিজ্ঞতা। আপনার মতো অভিজ্ঞতা মানে ফাইট করে ফিরে আসা মানুষও অনেকে আছেন। আপনার যে বয়স, এই বয়সে আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আপনার অন্য কিডনির অসুবিধা আছে, কিন্তু তারপরেও আপনি এই আজকে উৎসবের প্রথম দিনই একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আপনি টিকাটি নিতে গিয়েছেন। একটু লড়াইয়ের গল্পটা যদি আরেকবার একটু আমাদের দর্শকদেরকে বলেন। আমার খুব ভালো লেগেছে, একটা বাচ্চা ছেলে, ইয়াং নার্স ছেলে, হঠাৎ এসে আমাকে বললো, ভাই আপনার সাথে আমি একটা ছবি উঠাবো, আমি মুক্তিযোদ্ধার ছেলে। সো প্রাউড। আমি ঘুরে তাকালাম তার দিকে, আমি তাই রে, কোথায় তোমার বাড়ি? আমার বাবা খালেক, মুক্তিযোদ্ধা খালেক, লাকসামের কাছে বাড়ি, আমাদের অর্থমন্ত্রী এলাকা বাড়ি। খুব আনন্দ হয়েছে আমার, মানে কি এখনো লোকে গৌরব বোধ করে আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমাকে খুব প্রাউড ফিল করেছে আমি তার দিকে তাকিয়ে। আমি উঠাও ছবি উঠাও এটাতে। আজকে আমাদের এই যে একটা আমরা দেশের এই মুহূর্তে সচেতনতার পরিচয় দিচ্ছি, সবাই সবাই এরকম করে উৎসাহ সহকারে। আমি আশা করছি যে সরকার আরো ব্যবস্থাপনা, আরো সুবিধা হবে, আমাদের পরিবারের সবাইকে নিয়ে একই দিনে টিকা নিয়ে নেবো যাদের পাওয়ার কথা। তো সরকার তো অনেক টিকার ব্যবস্থাই করেছে, ভবিষ্যতে আরো হবে। তবে এখানে আমাদের আর এর বিরুদ্ধে বলার কিছুই নেই। আমি সবসময় বলেছি, যেদিন আমার দিন আসবে আমি সেই দিনেই যাবো। আমি চিঠি পেয়েছি, কালকে আমার ফোনে গিয়েছে, আমার ফোনটা আবার একটু ওল্ড ফ্যাশন ফোন, এরপরে এসছে। আসার পরে আমি তো সকালে যাব 12টার সময়, কিন্তু এখানে হঠাৎ একটা শাহবাগের কাছে ঝগড়াঝাটি ছিল বলে আমার দিকে আমি 12টা দিয়েছি, দেরি হয়ে গেল। অবশ্য ভালো হয়েছে, তাদের জজ সাহেবরা আগিয়ে নিয়ে নিতে পেরেছে, খুব ভালো। এবং জনসাধারণকে আমি আপনাদের মাধ্যমে মনে করছি, আপনারা যখনই আপনাদের নাম আসবে আপনারা সঙ্গে সঙ্গে টিকা নেই, কোনো ভয়ের কোনো কারণ নাই। একটা জিনিস কখনো ঘুরে দুইটাই, এটা লক্ষ্যতে একটা, এটা কোনো হিসাবের মধ্যে আমরা ধরি না। বিজ্ঞানে আমাদের একটা হিসাব আছে, তাতে ধরি না, এটারই আছে। এবং তার আজকে আমাকে আরো একটু অতিরিক্ত যত্ন নিয়েছে, কারণ আমার বয়সটা এদের অনেকের চেয়ে বেশি, এর বেশি সম্ভবত আমি সবচেয়ে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা। আমাকে প্রধানমন্ত্রীর অফিস থেকেও বারে খুঁজে কেমন আছি, একদম ভালো, পারফেক্ট, কোনো অসুবিধা নাই। অন্যদিন একটু সর্দি কাশিও লাগে, আজকে তাও হয় নাই। ঝালমুড়ি খেলাম, মনের সুখে ঝালমুড়ি খেলাম, ভর্তা খেলাম, করে না আমাকে আমার বললো, তুমি যে খাচ্ছ এখন ডায়রিয়া হলে তো টিকার বদনাম হবে। স্যার, শুধু আমি একটু ওই অভিজ্ঞতাটুকু শুনতে চেয়েছিলাম ছোট্ট করে, যে আপনার করোনার শুরুর দিকেই আপনি আক্রান্ত হয়েছিলেন এবং
আপনার উপরে সর্বোচ্চ সব ধরনের চিকিৎসায় চলেছে। অনেকেই হয়তো আমরা দুর্ভাগা অনেককে আমরা ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আপনি লড়াইটা অনেক করেছেন। সেখান থেকে ফিরে আসার পরপরই নিশ্চয়ই টিকার জন্য অপেক্ষা করছিলেন। আমার যেটা হচ্ছে কি, আমার তো বয়সটা বেশি, তবে আমি দেশবাসীর নিউজ পড়ে নিয়েছে খুব ভালোবাসেন, আমার দেশবাসীর মুক্তি ভালোবাসে কল্পনা করতে হয় না। আমি এত আশা তো মানা, আপনাকে দোয়া করছি, আমি নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, আমি যেখানে মুনাজাত করেছি, কত রকম ভাবে করেছে, আশ্চর্য রকম মানুষের ভালোবাসা। এই ভালোবাসাই আমাকে চরম সাহস জুগিয়েছে। এই জন্য যখন নাসিম আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মারা গেল, আমার মাত্র ভালো হয়েছে, তাহলে আমার শেষ বিদায়টা তাকে জানাতেই হবে। শেষ বিদায় না জানিয়ে আমি কখনো কোনোদিনই শান্তি থাকতে পারবো না। আমি সেখানে একইভাবে শাহজাহান সিরাজের দিতেও আমি এত সাহস পেয়েছি যে তাদের কিন্তু আমার শেষ বিদায় লাস্ট এলুটটা আমি লাল সালামটা জানিয়ে তারপরে ফিরে এসেছি। সবাইকে বলি, টিকার সুযোগ এসে গেছে, টিকা নেন, ভয় পাবেন না, অকারণে বিতর্ক সৃষ্টি করবেন না। এটা আমাদের সবার মঙ্গলের জন্য, আমাদের জাতির সবারই ভালো হবে। তো আরো আনন্দদায়ক, আমি রিক্সাওয়ালাদের দেখতে চাই, পুরা পরিবার নিয়ে গেছে তাদের, এবং যেদিন আমার প্রধানমন্ত্রী যাবেন সেদিন যেন একটা দরিদ্র মানুষও তার সঙ্গে যায়, তাদের এইতে তাতে অনেক বেশি উৎসাহিত। স্যার আপনি থাকবেন, অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এই টিকা উৎসবে আপনি একজন ফাইটার হিসেবে, সার্ভাইভার হিসেবে আপনি টিকা নিয়েছেন এবং আপনি আমাদের অনেকেরই অনুপ্রেরণা। যেমন করে দীপ্তি চৌধুরী তার অভিজ্ঞতার কথা বললেন, আপনার অভিজ্ঞতাও শুনতে চায় অনেকেই। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বারবারই উঠছে। ডাক্তার এস.এম. আলমগীর, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, মানে এখনই যে এভাবে বলছি না এর মধ্যে আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর শুনিনি, এটা খুবই আর্লি বলা হচ্ছে না? কারণ আপনারাই আমাদের এই অনুষ্ঠানে বলতে বলতে আমাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে যে হাজারে একটা বা 27,000 স্যাম্পল পরীক্ষা করে পয়েন্ট সামথিং এরকম মানুষের মধ্যে পেয়েছে। সেগুলো তো খুবই মাইনর। এখনই কি আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়ার মতো টিকা পেয়েছে নাকি? সেই সংখ্যায় তো পায়নি। কেন এই শব্দটি বারবার করে আসছে? আমি একটা লাইন যোগ করে দিতে চাই। স্যার, অনেকে ভয়টা পেয়ে অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন খেয়ে গেছে। আমি কিন্তু কোনো ওষুধ খাইনি। আমি একদম স্বাভাবিকভাবে গিয়েছি, টিকা নিয়েছি, তারপর অপেক্ষা করেছি কোনো কিছু হলে ব্যবস্থা করা যাবে। এতটা নিরাপদ শীতের জন্য বলছি যে সবাই নির্ভাবনায় নেন। জি স্যার, তাহলে অ্যালার্জির জন্য একটু সমস্যা আছে, যারা অ্যালার্জিক তাদের একটু হয়তো একটু ভয়ের কারণ আছে। কিন্তু অনেক রোগ আছে আপনার, আমার কিডনি নষ্ট, আমার হাইপারটেনশন আছে, বয়স বেশি, সবকিছু মিলে আচার খেলে সহজে পা হাত ভাঙতে পারি। আর তাছাড়া আমি একটা বদরাগী মানুষ, সহজে রেগে টেগে যাই, সবকিছুতে মিলে কোনো অসুবিধা। টিকা নেওয়ার পরে কি স্যার রাগটা কিছুখানি কমেছে? মনে হয় আনন্দে আছেন? আনন্দেই আছি, আমি তো বললাম না, আর মুড়ি খেয়েছি, পিঠা দিয়ে খেয়েছি। অবশ্য আমার বাড়ির লোকজন ভয়ে ভয়ে ছিল, কিছু না, আমি কিছু হবে না, দেখো না, তোমরা আসো, খাও, এসে ঝালমুড়ি খাও। আচ্ছা স্যার, থাকবেন আমাদের সঙ্গে। আমি ডাক্তার এস.এম. আলমগীর আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই পার্শ্ব প্রতিক্রিয়া শব্দটা খুব মানে অনেক তাড়াতাড়ি আমরা বারবার করে উচ্চারণ করছি কিনা, মানে এখন তো শুরুই হলো না উৎসব সেইভাবে। আসলে পৃথিবীতে এমন কোনো টিকা নেই যে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা যখন ছোটবেলায় চাকরি করতাম উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সাব সেন্টারে, টিকাদান দিবসের পরের দিন মায়েরা বাচ্চাদের কোলে নিয়ে আসতো যে আমার বাচ্চা জ্বর আসেনি, অর্থাৎ টিকা কাজ করছে না। এটাই বাস্তবতা, বাংলাদেশ মানুষের কাছে টিকার অ্যাকসেপ্টেবিলিটি এটা। এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের এই টিকাটি ব্রিটেনে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি বেশি পুরুষ দিচ্ছে। এবং আমরা যে রিপোর্ট পাই সেটা খুবই সামান্য, সেটা হলো ইনজেকশন সাইট, যেহেতু এটা মাংসপেশিতে দিতে হয়, সেখানে একটু ব্যথা, পরের দিকে একটু জ্বর ওঠা, এবং সেটাও কিন্তু একদম নগণ্য, শতকরা 1 ভাগ না। সো আমরা এখন পর্যন্ত বাংলাদেশে
567 আগের দিন, আজকে 31,000-এর বেশি। যেটা দেখেছি দু একজনের ব্যথা বলেছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা ইনজেক্টেবলস। ইনজেকশনের সুই দেখে অনেকে ভয় পায়, সেটার দু একটা ঘটনা ঘটেছে আজকে, যে ভয় পেয়েছে। এটা স্বাভাবিকভাবে অনেকেই দীর্ঘদিন যদি ইনজেক্টেবলস না নেয়, ইনজেকশনের দেখা বা টেলিভিশনে আমরা যখন ম্যাগনিফাই করে ওই নিডলটা দেখাই, সেটা বিশাল বড় দেখা যায়, সেটাও কিন্তু একটা ধরনের আমাদের সাইকোলজি কাজ করে। এই ছাড়া আমি এখন পর্যন্ত সারা পৃথিবীতে যেই টিকাগুলো প্রয়োগ করা হচ্ছে, অক্সফোর্ডের এই অ্যাস্ট্রাজেনিকা বা আমাদের সিরাম ইনস্টিটিউট থেকে আসা যেটা কোভিশিল্ড, এই ভ্যাকসিনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবং সারা পৃথিবীতে বলা হয় যে কোনো ভ্যাকসিনে 1 মিলিয়নে একজনের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যানাফাইলেকটিক শক হতে পারে, কিন্তু সেটাতেও এখন পর্যন্ত ব্রিটেনে কিন্তু 10 মিলিয়নের একটাও পাওয়া যায় না অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ক্ষেত্রে। এবং একটা কথা আমরা হয়তো ভুল করছি এখানে, আমরা অ্যালার্জিক রিয়াকশনের কথা বলছি। আসলে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটি দেওয়ার পরে দু একটা জায়গায় অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইলেকটিক শক হওয়ার পরে আমরা অতিরিক্ত সাবধানতা হিসেবে বলছি, আপনার যদি নোন কোনো ভ্যাকসিন অ্যালার্জি থাকে বা ওষুধে অ্যালার্জি থাকে, তখন আপনাকে একটু সাবধান হতে হবে। কিন্তু অ্যালার্জি থাকলে দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম নয়। আর এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা বরঞ্চ যদি একদিন দুদিন না হয়, তাহলে টিকার কার্যকারিতা নিয়ে আপনার শরীরের ইমিউন রেসপন্স করবে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করবে, তখন সে একটা ক্রিয়া শরীরে তৈরি করবেই। এবং সেই ক্রিয়াটার কারো কারো সেটা ফিভার হিসেবে দেখা দিবে, কারো একটু শরীর ব্যথা হতে পারে সামান্যতম, কারো একটু মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এবং এটা কিন্তু জ্বর হলে প্যারাসিটামল খাওয়ার জন্য আমরা নির্দিষ্ট করে বলে দিই। এবং এর পরেও যদি কোনো প্রতিক্রিয়া হয়, আমাদের প্রত্যেকটি এলাকায় র্যাপিড রেসপন্স টিম হতে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ টিম, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবার আমরা টিম করে রেখেছি। এবং সবাই আমরা সেটা এগুলি সবগুলি টিম করা বা এই অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, এগুলি হচ্ছে যে অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা করে রেখেছি। সো আসলে ভয়ের কিছু নাই। আপনি টিকা দিলে আপনি যেমন সুস্থ থাকবেন, আমাদেরকেও সুস্থ রাখবেন, আমরা টিকা দিলে আপনাদেরকে সুস্থ রাখবো। এবং টিকা হচ্ছে যে অন্যতম টুলস। রাইট, ডক্টর ইয়াসাম আলমগীর, আপনি আমাদের যাবেন না ছেড়ে, কারণ হলো অনেকগুলো প্রশ্ন আছে। এটার 3 মাস মেয়াদ আমরা শুনেছি, আপনি পরিষ্কার করবেন। আজকে যেটুকু হিসাব করলাম আপনাদের দেওয়ার তথ্য, যে 31,160 জনকে দেওয়া গেছে। আজকে একটা উৎসব শুরু হয়ে গেছে, এরই মধ্যে 3 লক্ষ প্লাস হলো রেজিস্ট্রেশন করা হয়েছে ইতোমধ্যে। এবং যদি একটা সামান্য অঙ্ক করেছে যে 14 কোটি গড়ে 14 কোটি মানুষকে 1 বছরের মধ্যে আমরা দিতে চাই, তাহলে প্রতিদিন অন্তত 3,83,562 জনকে দিতে হবে এই টিকা। আমরা তো সবে মাত্র এই কয়েকদিনে 3 লক্ষ রেজিস্ট্রেশন পেয়েছি, প্রতিদিন 3 লক্ষ করে কিভাবে দেওয়া সম্ভব হবে? আর এটি তো বললাম একটা ডোজের কথা, এটা তো দ্বিতীয় ডোজ দিতে হবে। আর 30 দিনের মাথায় যদি এটার কার্যকারিতা থাকে, কার্যকারিতা না, আমি বলছি যে এই ভ্যাকসিনটা 30 দিনের মাথায়, যে ভ্যাকসিনটা ইতোমধ্যে বাংলাদেশে আনা হয়েছে বা এসেছে বা উপহার হিসেবে পাওয়া গেছে, 3 মাসের মধ্যে দিয়ে ফেলতে হবে। তাইলে আসলে কর্মযোগ্যটা তো মানে আমাদের চিন্তার বাইরে অনেক বড় কিছু হচ্ছে। এটা কিভাবে সামাল দেব, কি কি পরিকল্পনা আছে? বিরতিতে যাবার আগে অনেকগুলো প্রশ্ন ডাক্তার ASM আলমগীরের কাছে, উত্তরটা নিয়ে নিতে চাই এখনই, তারপরে বিরতি যাব আপনার উত্তরের পরে। এখানে আমি বলি যে আমরা যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যান করেছি, সেখানে আমরা পর্যায়ক্রমে আসলে 13 কোটি মানুষকে ভ্যাকসিনেশন আওতায় আনার জন্য যেটা প্ল্যান, সেটা কিন্তু আমাদের আজকে যে উৎসব, আজকে উৎসবের হয়েছে। আমরা আমাদের 1,005টা হাসপাতালে 2400 টিম কাজ করবে আজকে, প্রত্যেক জায়গায় একটা দুটো টিম কাজ করেছে। এবং উদ্বোধনী অনুষ্ঠান, আসলে এটা অনেকটা সিঙ্ক্রোনাইজেশন, প্রোগ্রাম সিঙ্ক্রোনাইজেশনের মতো ছিল। তারও পরেও আপনি দেখেছেন যে 31,000-এর বেশি মানুষ টিকা নিয়েছে। কিন্তু আজকে আমি সবচেয়ে কৃতজ্ঞ যে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সমাজের সোসাইটির বিভিন্ন সিভিল সোসাইটি হতে শুরু করে রাজনীতিবিদ, আমাদের অনুসরণ করি আমরা এরকম রাজনীতিবিদের, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে, আমাদের বিচারপতিগণ, আমাদের সচিবগণ, সবাই যে
আজকে যে ভ্যাকসিনটা নিয়েছেন এটা আসলে আমাদের গণমাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে এটা আমাদেরকে সহায়তা করবে। তবে আমরা এখন আপাতত আমি যেটা বলি, আমরা 3 কোটি ভ্যাকসিন কিনেছি, 20 লক্ষ আমরা গিফট পেয়েছি, আমরা 6,80,00,000 ভ্যাকসিন পাবো কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে, এবং এই 10 কোটি ভ্যাকসিন 5 কোটি মানুষকে দিতে হবে। আমাদের 13 কোটির মধ্যে কিন্তু 18 বছরের নিচের জনসংখ্যা আছে, আমাদের গর্ভবতী মহিলারা আছেন, এবং আমাদের যারা বুকের দুধ পান করান এরকম মায়েরা আছেন, তারা কিন্তু আপাতত ভ্যাকসিন পাবেন না। অর্থাৎ তাদের উপর যথেষ্ট তথ্যপাত্র আমাদের কাছে নেই, এবং পর্যায়ক্রমে আমাদের আপাতত টার্গেট হচ্ছে যে এই বছরের ভিতর অন্তত 27 থেকে 30% মানুষকে আমরা ভ্যাকসিনেশন করব। এরপরে যদি বাচ্চাদের ভ্যাকসিনটা আসে, সেখানে অনেকগুলো গবেষণা হচ্ছে, আমরা আশা করি হয়ে যাবে। কিংবা সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটা যে জনসন এন্ড জনসন বাজারজাত করবে খুব শীঘ্রই, তারা FDA এর কাছে অনুমতি চেয়েছে ইমার্জেন্সি অথরাইজেশনের জন্য, তাহলে কিন্তু ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অন্তত পক্ষে মাসে 50 লক্ষ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনবো। যেহেতু আমাদের কাছে এখন 70 লক্ষ আছে, এটা আমরা 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিয়ে এই 70 লক্ষ শেষ হবে। কিন্তু আমাদের কেনা ভ্যাকসিন কিন্তু ফেব্রুয়ারিতে আরো 50 লক্ষ, মার্চে 50 লক্ষ। তার মানে আমি একটু পরিষ্কার হতে চাই যে এই মাসের মধ্যেই আমাদের এই 70 লক্ষ শেষ হবে, তাই কি? না, আগামী ফেব্রুয়ারি মাস, কারণ আমাদের 4 সপ্তাহ গ্যাপ দিতে হবে দ্বিতীয় ডোজে। ফেব্রুয়ারি মার্চ মানে, হ্যাঁ, এবং আমরা কিন্তু আসলে 3 লক্ষ, আপনারা যেটা হিসাব করেছেন আমরা হিসাব করেছি, 3 লক্ষ ভ্যাকসিন আমরা একদিন দিতেই পারি। আমাদের 7,400 রেডি আছে। আমরা মাত্র আজকে কিন্তু রোল আউট করা, আজকে আসলে একদম সামগ্রিক ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা, আজকে কিছু সেরিমনিয়াল ছিল, কিছু প্রচারণাও আমাদের ছিল এই উৎসবটাকে ব্যাপকভাবে, কিন্তু কাল সকাল থেকে কিন্তু মানুষ নরমালি এসে লাইন ধরে স্বাস্থ্যবিধি মেনেই টিকা নিবে। এবং সেখানে কিন্তু দেখেন, আমরা যখন প্রচার শুরু করেছি গত 2 দিনে 2 লক্ষের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছে। এখন দিনে লাখের বেশি মানুষ রেজিস্ট্রেশন করছে। আমরা রেজিস্ট্রেশনের জন্য সহায়তা করার জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, আমাদের কমিউনিটি ক্লিনিক, আমাদের স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি পাঠাচ্ছি, এবং রেজিস্ট্রেশনে উৎসাহী যেমন করছেন তেমন রেজিস্ট্রেশন করেও দিচ্ছেন। এবং সেটা আমাদের টিকা কেন্দ্র কিন্তু আমরা রেজিস্ট্রেশন স্পট। সামগ্রিকভাবে সবাই সহযোগিতা করলে, সমাজের সকল মানুষের সহযোগিতা, এটা শুধু একটা সরকারের পক্ষে আসলে করা সম্ভব না। সবার সর্বস্তর মানুষের সহযোগিতায় যদি আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করি, তাহলে এটাই হবে আমাদের মহামারীর নিয়ন্ত্রণের অন্যতম টুলস, একমাত্র টুলস না, সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিগুলো এখনো মেনে চলতে হবে। যাতে যখন আমরা শূন্যের নিচে নিয়ে আসবো তখন হয়তো মানতে হবে। কিন্তু এই যে বারবার করে যে বলছে যে এটা নিয়ে অপপ্রচার নয়, এটা নিয়ে কোনো মানে এমন কোনো কথা না বলা যাতে, তা এমন কোনো কথার মধ্যে শুধু রেজিস্ট্রেশনটা নিয়েই কিন্তু আজকাল বেশ কথা হচ্ছে। রেজিস্ট্রেশনের পদ্ধতিটা একটু জটিল কেন, এরকম একটা জিনিস একেবারেই সাদামাটা সহজ। সেই ডক্টর জাফরুল্লাহ যেমন করে বললেন যে একজন শ্রমজীবী মানুষ বা একজন রিক্সা চালকের জন্য সহজ বুদ্ধ একটা কিছু করা গেল না, যে শুধু তার আইডেন্টিটি কার্ড বা এই ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই তার পকেটে থাকে না কেন, সেটা নিয়ে যে কোনো টিকাদান কেন্দ্রে গেলেই তিনি টিকাটা নিতে পারবেন বা ওখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেরকম একটা মানে উদাত্ত এবং সহজ কোনো অফার কেন প্রথমে রাখা হলো না? মানে কেন www.surakha.gov ইত্যাদি, এইটাতে তো অনেকে ভয় পেয়ে যায় আসলে। যতই বলি না কেন ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ এটা সম্ভব হয়, অনেক সময় অনেকে সাহায্য করেন ডিজিটাল সেন্টারগুলোতে হয়। আমরা তো আর গ্রামের ডিজিটাল সেন্টারগুলোর কথা বলছি না, মূলত তো শহর কেন্দ্রিক প্রথমে আমাদের এই সার্ভিসটা। না, আসলে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমাদের তথ্য সেবা আছে, এবং সেখানেও আপনার পূরণ করার লোক আছে। কিন্তু এখানে আমি একটা কথা বলি, যদি ভারতবর্ষ পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? আমাদের কি শিক্ষিতের হার তাদের চেয়ে কম? আমাদের অর্থ অবস্থা তাদের কম না? ডিজিটাল ডিভাইস আমাদের কম? কিন্তু আরো সহজ করা যেত ভালো হতো, কিন্তু যেটা করা হয়েছে এটা কিন্তু মোটেই কঠিন কিছু না। এবং রেজিস্ট্রেশনের জন্য যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখনো ফ্রন্টলাইনার্সরা ছাড়া 55+ জনগোষ্ঠী ছাড়া তো আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না। কিন্তু সবাই মিলে চেষ্টা করছে, যারা অনেকেই আছেন, আমাকে অসংখ্য ফোন পাই আমরা যে রেজিস্ট্রেশন করতে পারছি না। যখন কোনো ক্যাটাগরিতে পড়ে না তখন সাধারণ জনগোষ্ঠী এখনো কিন্তু
55 নিচে বয়স হলে রেজিস্ট্রেশন করতে পারছেন না, কিন্তু সেটাও হয়তো আমরা খুব শীঘ্রই খুলে দেওয়ার চিন্তা করব, কিন্তু সেটা করলে আরেক ধরনের ম্যানেজমেন্ট। কিন্তু আমাদের 55 পর্যন্ত খুলে দেওয়ার কারণ ছিল যে আমাদের যাদের কোমরবিডিটি আছে তাদের যদি করোনা পজিটিভ হয় এবং তাদের বয়স যদি 55-এর উপর হয়, আমরা জটিলতা পড়ে যাই। আমরা তাদেরকে আগে আমাদের এই বয়োজ্যেষ্ঠ মানুষকে কভার করতে চাই, তারপরে আমরা আসলে আমার মনে হয় আপনার এই কথার সাথে ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি নিশ্চয়ই একমত হবেন যে আরো একটু সহজ করা, কিন্তু যদি ব্যাপক প্রচারই করতে থাকেন যে যাদের কোমরবিডিটি আছে, যারা 55-র উপরে, তারাই প্রথমে কেন্দ্রে গিয়ে সহজভাবে এই টিকাটা নিতে পারবেন, তাহলে ব্যাপারটা বোধহয় মানে প্রচারে বোধহয় আরো বেশি সহজ হতো, এত কঠিন একটা রেজিস্ট্রেশন পদ্ধতি না করে। সেটা নিশ্চয় আপনারা ভাববেন। আমরা বিরতিতে যাই, বিরতির পরে ডক্টর তৌফিক জোয়ারদারের কাছ থেকে শুনবো এই বিষয়ে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকা উৎসব, এই শিরোনামে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে প্রশ্ন ছিল, কিন্তু একটু আমি এখন সংযোগটা পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর, তিনি আমাদের সঙ্গে আছেন, আকম মোজাম্মেল হক এমপি। তিনি আজকে টিকা নিয়েছেন, একটু তার অভিজ্ঞতা শুনি, তারপর আমি তৌফিক জোয়ারদার আপনার কাছে আসছি। দুঃখিত, একটু ভুল আছে, আমি রেজিস্ট্রেশন করেছি, টিকা আজকে নেই। ও, আজকে আপনি টিকা নেন না? আমার তালিকায় আসলে আপনার নাম যে টিকা নিয়েছেন সিনিয়র মন্ত্রীদের মধ্যে, সেই তালিকা হিসেবে আছে। আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তথ্যটি ঠিক ছিল, তথ্যটি ভুল ছিল। আচ্ছা, কাল বা পরশু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ডাকা আসবে, সেদিনই হবো। আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। কাল বা পরশু বিসি সাহেব যেটা বললেন, ওনারা ওই দিন আমাকে দিয়ে আবার ওই দিনের কর্মসূচি শুরু করবে। আচ্ছা, আজকে তো অনেক সিনিয়র আরো কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে নিয়েছেন, টিকা নিয়েছেন। আর ওই আপনি আসলে রেজিস্ট্রেশনটা করেছেন, ডাক পড়াটা জন্য অপেক্ষা করছিলেন, তাই তো? জি জি, আমার আজকে ওই মিটিং থাকায় আমি আজকে যেতে পারিনি। আমাদের যে পূর্ব নির্ধারিত মানে মিটিং ছিল সংসদীয় কমিটি, সেই জন্য আমি আজকে এই সুযোগটা নিতে পারিনি। যাই হোক, প্রতিদিনই তো একইভাবে, কারণ আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং দেশবাসীকে আমি অনুরোধ করি যে যে টিকাটা দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক ভাবে পরীক্ষিত, পরীক্ষা হয়ে অনুমোদন দিয়েছে। এটা যে কোনো দেশ দিয়েছে তা না, সেটা আপনার জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারাও কিন্তু এই টিকাকে অনুমোদন করেছে যে এটা স্বাস্থ্যসম্মত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো ক্ষতিকারক কিছু নয়, বরঞ্চ শরীরের জন্য এটা আমাদের যে ইমিউনিটি সেটা বৃদ্ধি করবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে করোনা যে ভাইরাস যাতে আমাদের দেহে মানে আক্রান্ত না করে, সেটা কাবু করতে না পারে আমাদেরকে, সেই সক্ষমতা এই টিকার আছে। কিন্তু মাননীয় মন্ত্রী, আমরা যদিও বলছি উৎসবের কথা, কিন্তু উৎসবে একটু মানে একটু কঠিন হয়ে যায় যখন নাকি সুরক্ষা.com ইত্যাদিতে গিয়ে সাধারণ মানুষের একটু রেজিস্ট্রেশন করতে হয়। আমরা জানি, যদিও ডক্টর এস.এম. আলমগীর বলে গেলেন যে হ্যাঁ, আমরা তথ্য প্রযুক্তিতে আমরা এত এগিয়ে, ভারত পারলে আমরা পারবো না কেন, আমরা কোনটা না পারি, কিন্তু এটা অনেক আরেকটু সহজ করা যেত কিনা। আমি স্যার, আবার আমি আপনার কাছ থেকে শুনবো, নিশ্চয়ই আপনি আপনার এলাকাবাসী বা আপনার সহকর্মীর যারা আছেন তাদেরকে আপনি
একটু সাহস দেবেন, আপনি উৎসাহ দেবেন এই টিকাটি তাড়াতাড়ি নেবার জন্যে, সেটা শোনার আগে আমি একটু জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে চাই যে ব্যাপক প্রচারণার জায়গায় আমরা কোথায় আছি এইটাকে উৎসবে, সত্যি সত্যি উৎসবে পরিণত করার জন্যে। অনেক ধন্যবাদ মুন্নি সাহা। প্রথমেই আমি আসলে এই টিকার ব্যাপারে যারা সংশ্লিষ্ট ছিলেন, টিকা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে যারা নিরলস কাজ করে গিয়েছেন, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই, কারণ এটা এমন একটা পাবলিক হেলথ ইন্টারভেনশন যেটা আসলে আমাদের জন্য খুব আবেগের একটা বিষয় আর কি। এটা অত্যন্ত আনন্দের এবং আবেগের বিষয়। বিশেষ করে যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করেন তাদের জন্য এটা অত্যন্ত গৌরবের একটা দিন, আনন্দের দিন। এবং এই দিনটিকে যারা সম্ভব করে তুলেছেন, সেই একদম পলিসি লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কমিউনিকেশনের কথা বলেছেন যে ভ্যাকসিন হেজিটেন্সি বলে একটা শব্দ আমরা ব্যবহার করি, যে ভ্যাকসিন নিতে আমি আর হেজিটেশন ফিল করছি কিনা। সেটা তিনটা নির্ণায়ক বা তিনটা কারণ বলা হয়, তিনটা, এটাকে 3C দিয়ে বোঝানো হয়। একটা হচ্ছে কনফিডেন্স, কমপ্লেসেন্সি, কনভেনিয়েন্স। আপনার প্রশ্নের উত্তর এর মধ্যে আছে। কনফিডেন্স কি, আপনার যদি যারা টিকা দিচ্ছে অথবা টিকাটির প্রতি আপনার যদি কনফিডেন্স না থাকে, আপনার হেজিটেন্সি কাজ করবে। কমপ্লেসেন্সি অর্থাৎ আপনার ভেতরে যদি আত্মতুষ্টি থাকে, যে আমি মনে করছি যে না, আমি সবকিছু থেকে মুক্ত, এসবের ঊর্ধ্বে আমি, আমার কোনোদিন এই ভাইরাস আক্রমণ করতে পারবে না, আমরা এটা থেকে মুক্ত, এই জাতীয় তুষ্টি যদি কারোর ভেতরে কাজ করে, তার ভেতরে টিকা নেয়ার ব্যাপারে এক ধরনের হেজিটেন্সি কাজ করতে পারে। এবং 3 নম্বর যেটা আজকের আপনার প্রশ্নের সাথে সবচেয়ে সরাসরি সংশ্লিষ্ট, সেটা হচ্ছে কনভেনিয়েন্স। অর্থাৎ টিকা নেয়ার ক্ষেত্রে যদি আমার কনভেনিয়েন্সটা না থাকে, অর্থাৎ নেয়াটা যদি আমার জন্য সহজ সাধ্য না হয়, তাহলে আমার ভেতরে হেজিটেন্সি তৈরি হতে পারে। তো এখন আপনি যে জিনিসটা বলেছেন যে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের এই কনভেনিয়েন্সটা আছে কিনা, কনভেনিয়েন্স ফ্যাক্টরটি আসলে আছে কিনা, নাকি ইনকনভেনিয়েন্স আছে। আমি আমার বাবা মা, তারা চিকিৎসক এবং বয়োবৃদ্ধ, তাদের জন্য আমি নিজে রেজিস্ট্রেশন করেছি এবং করতে গিয়ে আমি অনুভব করেছি যে সেখানে কিছুটা ইনকনভেনিয়েন্স আছে। আমি টেকনোলজি নিয়ে সারাদিন থাকি, কারণ আমার কাজের ধরনটা এরকম যে সারাক্ষণই ল্যাপটপ বা এইসব নিয়ে কাজ করতে হয়। আমাকে যদি এই লেভেলের একটা ইনকনভেনিয়েন্স ফেস করতে হয়, তাহলে সাধারণ মানুষের জন্য সেটা আরেকটু বেশি হবার কথা। কি সমস্যা হয়েছে তার একটা উদাহরণ দিই। যে মনে করেন প্রথমে আমাকে রেজিস্ট্রেশনটা করতে হয়, একটা ওটিপি নাম্বার আমার কাছে আসে, তারপরে আমার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়। কিন্তু এর পরের ধাপটি হচ্ছে যে আমাকে সেই কার্ডটি আবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। তো এইটার কিন্তু কোনো গাইডলাইন আমি যখন করতে যাচ্ছি তখনই কিন্তু স্ক্রিনে বলে দেওয়ার কথা যে আপনাকে এরপরে এই কাজটা করতে হবে, সেটা কিন্তু বলা নেই। আমি খুঁজে টুজে দেখেছি যে হ্যাঁ, একটা ভ্যাক্স ডাউনলোড করার একটা অপশন আছে, তারপরে আমি গিয়ে ডাউনলোড করেছি, কিন্তু এটা অনেকের পক্ষে কিন্তু এটা বোঝা কঠিন। এবং তারপরে আমি প্রায় 3-4 দিন আমি কনফিউজ ছিলাম যে এরপরে কি হবে, কারণ এরপরে কি হবে সেই জিনিসটাও কিন্তু ক্লিয়ারলি কোথাও বলা নেই। হয়তো আছে, কিন্তু এটা খুব সহজে চোখে পড়ার মতো কোথাও বলা নেই। সেটা হচ্ছে যে তাদের যে টেলিফোন নাম্বার, সেখানে তাকে ডেটটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ডেট এবং প্লেসটা জানিয়ে দেওয়া হবে। তো এই যে একটা মানে ধাপে ধাপে কি হবে, কি হতে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু স্ক্রিনের উপর সরাসরি যদি দেখা যেত তাহলে ভালো হতো। তো এই যে ইনকনভিনিয়েন্সের ফ্যাক্টরটা, এটা আমাদের দূর করতে হবে। তবে আমি আশাবাদী যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা স্ট্র্যাটেজিস্ট যারা আছেন হেলথ সেক্টরে, তারা এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন বলেই আমার বিশ্বাস। এবং এই কারণেই কিন্তু আমরা দেখেছি যে প্রথমে যে বলা হয়েছিল যে পরিপূর্ণভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করার যেই ব্যবস্থা, সেটিও তারা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তারা এই বিষয়ে রেসপন্সিভ আছেন, তারা জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে জিনিসটা এইগুলো আসলে খুব কঠিন কিছু নয়। এই যে আমি বললাম যে ভ্যাকসিন নিতে যাওয়ার পথে যে প্রতিবন্ধকতাগুলো, এগুলো যদি তারা নিজেরা সিমুলেট করেন, নিজেরা কাজগুলো করতে যান, তখনই তারা কিন্তু বুঝতে পারবেন যে কোথায় সমস্যাগুলো হচ্ছে এবং কি কি করা উচিত। তো ডেফিনেটলি এই প্রচারণাগুলো মানে এখানে মানে আপনি যে সমস্যায় পড়েছেন, অনেকেই এই ধরনের সমস্যা, যে ওয়েবসাইটে ঢুকে হয়তো 2-1টি রিকোয়ারমেন্ট তারা পূরণ করছে, নাম, রেজিস্ট্রেশন মানে নাম্বার, ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বার পূরণ করার পরে কোনো একটা কারণে হয়তো তার এটা অ্যাকসেপ্ট করছে না। আসলে কারণটি একটু জানিয়ে দিলে ভালো হতো, যে আমাদের সার্ভার লোডেড, অথবা আজকের দিনের জন্য রেজিস্ট্রেশনের কোটা শেষ হয়ে গেছে, আপনি দয়া করে কালকে করুন, অথবা আপনি বলুন যে আপনি বয়স 55-র উপরে হলে, কোমরবিডিটি থাকলে আপনি কেন্দ্রে গিয়েও করতে পারবেন। এই বার্তাটিও যদি স্ক্রিনের উপরে মানে কেউ
দেখেন তাইলে তার জন্য একটা স্বস্তির হয় ব্যাপারটি। যখন নাকি 2-3 বার ট্রাই করার পরে আর করতেই পারছে না, তখন ওই যে আপনি যেটা বলছেন যে ভ্যাকসিন হেজিটেন্স, সেই হেজিটেন্টটা কাজ করে যে দূর আবার গেলে হয় না, না হয় এই ধরনের ব্যাপার কাজ করে। আমার মনে হয় এই তথ্য প্রযুক্তি নিয়ে যারা এই সাপোর্টটা দিয়েছেন তাদের বোধহয় আরেকটু সহজ করে ভাবা দরকার। আমি আমাদের আরো আলোচকরা আছে, আর কিছু যোগ করবে নাকি ডক্টর তৌফিক জুয়ারদার? আমি একটু পরামর্শের জায়গাটা একটু আমি সিম্পলি একটা কথাই অ্যাড করতে চাই। আপনি খুব সুন্দরভাবে আজকে শুরু করেছেন যে আজকে উৎসবের কথা বলে। তো আমরা যেমন একটা ধর্মীয় উৎসবের দিন আমরা যেমন বলি যে ঈদের সময় বা পূজা পার্বণে অথবা বড়দিনে আমরা বলি যে দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের কথাও যেন আমরা ভুলে না যাই, তাদেরকেও আমরা যেন আমাদের উৎসবের সঙ্গী করে নিতে পারি। তো এই বার্তাটি আমি যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে দিতে চাই, কারণ এখন যে ক্রাইটেরিয়া সেট করা আছে সেখানে 55 বছরের ঊর্ধ্বে, তারপরে স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের কথা বলা আছে। কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এর বাইরেও কিছু গ্রুপ আছেন যারা জীবিকার জন্য, হয়তো তাদের 55 বছর বয়স হয়নি, কিন্তু জীবিকার জন্য তাদেরকে রিস্ক নিয়ে বাইরে যেতে হয়, ঠিক আছে? তাদেরকে যেন কোনোভাবে আমরা ইনক্লুড করতে পারি, তাদেরকে যেন আমরা এই উৎসব থেকে বঞ্চিত না করি, সেই বিষয়ে আমি আপনাদেরকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। মানে আপনি বলছেন যারা বাইরে কাজ করেন, দেশের বাইরে যেতে হচ্ছে বা না, বাংলাদেশের মধ্যেই অনেকে আছে, যেমন রিকশাওয়ালা, তাকে কিন্তু তাকে বাসায় বসে থাকলে চলে না, আপনি যতই লকডাউন দেন তাকে বের হতেই হবে, তাই না? কিন্তু 18টি ক্যাটাগরি তো করা হয়েছে, মানে আর একসঙ্গে তো আমরা 70 লক্ষ মাত্র আমাদের কাছে ডোজ আছে, সেটা তো আর দিতে পারবো না সেইভাবে। তো একটা প্রায়োরিটি গ্রুপের কথাটা একটু মনে রাখতে হবে আর কি, এমন ক্রাইটেরিয়া, কারণ তাদের কথা কিন্তু তারা বলতে পারবেন না, তাদের কথা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ডাক্তারদের কথা ডাক্তারও বলতে পারবেন, হয়তো এরকম অনেক পেশাজীবী আছে যাদের সেই শক্তিটা আছে তাদের কথাটা তুলে ধরার, কিন্তু এমন পেশাজীবী থাকতে পারে যাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে হয়তো বের হতে হচ্ছে, নিজেদেরকে এক্সপোজড করতে হচ্ছে, কিন্তু তাদের পক্ষে কথা বলার মানুষ যদি কেউ না থাকে তাদের কথা আমাদেরকে বলতে হবে, তাদের কথা আপনাকে বলতে হবে, এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। একদম থাকবে নিশ্চয়ই আমাদের সঙ্গে। একটু অভিজ্ঞতা শুনতে চাই ব্রিগেডিয়ার জেনারেল আবু নূর, তিনি স্টেশন কমান্ডার, রাজেন্দ্রপুর সেনানিবাস। টিকা নিয়েছেন আজকে, আপনাদের ওখানে আজকে একসঙ্গে কতজন আপনারা টিকা পেলেন, কেমন ব্যবস্থাপনা? আর নিশ্চয়ই আপনি যেই পেশায় আছেন, যেই পোশাকটি পরছেন, তাকে তো নিশ্চয়ই জিজ্ঞেস করা যায় না, ভয় পেয়েছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে আমাদের সেনাবাহিনীকে যখনই যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে সেই দায়িত্বগুলো পালন করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই দায়িত্বগুলো পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজকে কোভিড-19 ভ্যাকসিনেশনের যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, এটা আমরা আমাদের শুধুমাত্র ক্যান্টনমেন্টের সেনা সদস্যই না, আমরা আমাদের এলাকার জনপ্রতিনিধি, মাননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান এবং কাউন্সিলর সবাইকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের এই ভ্যাকসিনেশনের উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। যারা আজকে এখানে ভ্যাকসিন নিয়েছেন, আমরা আজকে সেনা কর্মকর্তা 2 জন, সামরিক সদস্য 2 জন এবং অসামরিক সদস্য 6 জন, মোট 10 জনকে দিয়ে আমরা আজকে শুরু করেছি এবং আগামীকাল থেকে আমাদের এই ভ্যাকসিনেশনটা প্রচলিত নিয়ম এবং সেনা সদরের যে নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আমি আপনাকে বলতে চাই, যারা আজকে টিকা নিয়েছে তারা সবাই খুবই সুস্থ আছেন, তারা স্বতঃস্ফূর্ত ভাবেই আজকে টিকা নিয়েছেন। আমরা তাদের পরবর্তীতে খোঁজ খবর রেখেছি, তারা সবাই ভালো আছেন, কোনো রকমের সমস্যা কেউ এখনো ফেস করেননি। আচ্ছা, আর রেজিস্ট্রেশন কিরকম হয়েছে? কালকে থেকে গড়ে কতজনকে দিতে পারবেন আপনাদের ওই এলাকায়? আমরা কালকে থেকে গড়ে 400 জন আমরা টার্গেট করেছি। আমরা প্রতিদিন 400 জন করে আমাদের টিকা দেওয়ার সক্ষমতা আছে। আচ্ছা, আমাদের এখানে এ যাবত 1229 জন রেজিস্ট্রেশন করেছে এবং আরো রেজিস্ট্রেশন পর্যায়ক্রমে হচ্ছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে টিকা দেব ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই থাকবেন, আমাদের অন্য আলোচকদের কথা শুনতে চাই। আমি বিএসএমএমইউর উপপরিচালক হাসপাতাল ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলমকে একটু অভিনন্দন জানাতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে সকলেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সব জায়গায় যে ব্যবস্থাপনা সেটা নিয়ে যারা যে কেন্দ্রে গিয়ে আসলে টিকা নিয়েছেন সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আপনি সঙ্গে আছেন বলে আপনাকে সকলের পক্ষ থেকে একটু আলাদা করেই অভিনন্দন জানালাম। স্যার, একটু পুরো সিস্টেমটা একটু বলবেন, আর আপনি কি নিয়েছেন টিকা? জি যে আমরা ডক্টর খুরশিদ আলমের নেটওয়ার্ক একটু দুর্বল হয়ে গেছে, আমরা যাব তার কাছে। একই প্রশ্ন নিশ্চয়ই নেটওয়ার্কে আসলে আমরা শুনতে পারবো। হাসান শাহরিয়ার কবির একটু শুনে নেই, চট্টগ্রাম। আনমিউট করবেন। জি জি। চট্টগ্রামে কেমন উৎসব মুখরতা? আমরা যদিও দেখিয়েছি সারাদিনই চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা দেখিয়েছেন আপনাদের অ্যাক্টিভিটি। জি, ধন্যবাদ। আপনি জেনেছেন এবং সবাই জানে যে আমরা চট্টগ্রামে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ শহরের উপর 15টি কেন্দ্রে আমরা শুরু করেছি এবং সকল উপজেলাগুলোতে, আমার বিভাগীয় পর্যায়ে যদি বলেন 101টি উপজেলা একসাথে শুরু করেছি। আমি একটু চট্টগ্রাম শহরেরটা বলি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি নিজে দিয়েছি, 3 নম্বরেই দিয়েছি আমি। প্রথমেই আমাদের স্বাস্থ্য উপমন্ত্রী মহোদয় দিয়েছেন, আপনারা দেখেছেন। এমনকি যেটা সবচেয়ে বেশি বলতে চাই, আমাদের বর্ষিয়ান নেতা, আপনারা জানেন প্রেসিডিয়াম সদস্য আমাদের মোশাররফ হোসেন এমপি মহোদয় সপরিবারে দিয়েছেন। একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই, ওনার ডায়াবেটিস একটু হাই ছিল। তো আমরা খুব অবাক হলাম একজন মুক্তিযোদ্ধার যে কতটুকু মনোবল। আমরা বললাম যে স্যার আপনি তো ডায়াবেটিস একটু বেশি আছে, বলে যে আমি একটু 2 ঘন্টা বসবো, তাও আমি টিকা নিয়ে যাব। এবং উনি বসলেন, ওনার ডায়াবেটিস আমরা দেখলাম, আবারও ওনার প্রেশার দেখলাম, এবং উনি টিকা নিয়ে বাড়ি গেলেন। যাওয়ার পরে বললেন যে বাবা আমি খুব ভালো আছি, তোমাদেরকে ধন্যবাদ, আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার তো আর কোনো কিছু বাকি নেই, ওনাকে অবশ্যই তার জন্য আমরা টিকাটা পেলাম, তোমরা কাজ করো। তো এইটা শেয়ার করলাম এই জন্য, উনি অনেক বর্ষিয়ান একজন নেতা, উনি এসছেন এবং সত্যিকার অর্থে আমাদের যে উৎসব মুখর পরিবেশ ছিল, আমরা সরকারি বেসরকারি এবং যারা কিছু গণমানুষও ছিল 55 ঊর্ধ্ব যাদের বয়স, যারা রেজিস্ট্রেশন করেছেন, আমরা অত্যন্ত সুন্দরভাবে নিরাপদভাবে এটি করতে পেরেছি। চট্টগ্রামে যদি পরিসংখ্যানে আসেন, আমরা আজকে প্রায় 7,000 মানুষকে আমরা আজকে টিকা দিতে পেরেছি, আর প্রায় 32,000-33,000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে দুপুর পর্যন্ত। বিকালের গুলো আরো বেশি, এবং এটি ক্রমান্বয়ে বাড়ছে। এটি হচ্ছে সামগ্রিক একটি পরিস্থিতি। আমরা আশাবাদী, এবং আমি নিজে, আপনি দেখতে পাচ্ছেন আমি দিয়েছি। আমার হাইপারটেনশন, ডায়াবেটিস দুটোই আছে, কিছু হার্টের সমস্যাও আছে, এগুলো সব ওয়েল কন্ট্রোল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এগুলো থাকলেই যে আপনি দিতে পারবেন না এমন নয়, এটি কন্ট্রোলে থাকলে আপনি দেবেন, এবং অবশ্যই দেবেন, এবং অন্যকে উৎসাহিত করবেন। এবং এটি হচ্ছে মেসেজ আছে জাতির কাছে। নিশ্চয়ই আমি জানি ডাক্তার ওটি আছে, যে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে ওয়েল কোঅর্ডিনেশন থাকলে, আপনার যদি আন্তরিকতা থাকে, এটি সাফল্য আসতে বাধ্য। জি, বিষয়টি কিন্তু জনস্বাস্থ্য এবং সবাইকে মিলে, শুধুমাত্র 1 ডোজ টিকা বা 2 ডোজ টিকা একটা কেন্দ্র করলাম তাই নয়, ব্যাপক প্রচারণা দরকার। চট্টগ্রামে এই ক্ষেত্রে ইউনিক ব্যাপারটা কি করেছেন, মানে উৎসব মুখরতা, সবাইকে ইনকর্পোরেট করা, তাড়াতাড়ি সবসময় যাতে আসে, এটা যেন অব্যাহত থাকে, সেটার জন্য একটু বাড়তি রকমের প্রচারণাটা কি? তার মধ্যে দুজনের শুধু মাথা ঘোরা, বমি ভাব রয়েছে। আপনি একটি ইনজেকশন নিলে এমনিতেই ভয় লাগতে পারে। আমি তো আমার ইনজেকশনটির ব্যথা ছাড়া আর কিছু এখনো অনুভব করছি না। প্রায় তো হয়ে গেল, পুরো দিন গেল। তো যাই হোক, এটি হতেই পারে, অনেক কিছুই হতে পারে, সেটার জন্য আমাদের প্রিপারেশন আছে। তবে ইতিহাস বলে না এই টিকাটি থেকে কোন রকম বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে এই পর্যন্ত। সুতরাং নির্ভয়ে সবাই টিকা নেবেন এবং আস্থা রাখবেন, যাতে করে এত তাড়াতাড়ি আমরা যে টিকাটি পেয়েছি, যে কথা যেরকম ছিল যে আমরা জানুয়ারির শেষে পাবো, আমরা পেয়েছি। আমরা ফেব্রুয়ারিতে শুরু করবো, আমরা শুরু করেছি, যাতে
সুন্দরভাবে শেষ করতে পারি। এবং 13 কোটি, যেটি আমার বন্ধু আলমগীর বলল, যে 13 কোটি জনসংখ্যাকে দিতে হলে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে দিতে হবে। সেই বিষয়টির প্রতি অস্থির হলে হবে না। আরেকটি শেষ করতে চাই আমি, সেটি হচ্ছে যে অবশ্যই ডিজিটাল বাংলাদেশ মুখে বললে হবে না, সেটিকে সহজীকরণের যে পদ্ধতিটুকু আমি আলোচনা শুনছিলাম, গাইডলাইনের মধ্যে কিছু ব্যাপার আছে যে আমি কোন ধাপের পরে কোন ধাপে যাব, শেষ ধাপে যে আমার যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই জায়গাটি একটু পরিমার্জনের দরকার আছে। এটি আমরা বলেছি, এটি হয়ে যাবে। আর স্যার, আপনার কাছে যে প্রশ্নটি যে 13 কোটি বা 14 কোটি মানুষকে যদি আমরা 1 বছরের মধ্যে টিকাটা দিতে চাই, 1 ডোজের কথাই যদি বলি, তাহলে 3,83,000 প্রায় 4 লক্ষ মানুষকে প্রতিদিন টিকা দিতে হবে। সেটার জন্য কি ব্যাপক প্রচার প্রচারণা, ব্যাপক রেজিস্ট্রেশন, ব্যাপক লাইন ধরা, ব্যাপক একটা ভাইব তৈরি হয়েছে? আপনি মানে উপলব্ধি করতে পারছেন যে আমরা দিনে 4 লক্ষ মানুষকে দিতে পারবো টিকা, ছুটি ছাটা বাদ দিয়ে? আপনাদের সকল ছুটি ছাটা বাদ দিয়ে 365 দিয়ে আমি ভাগ করেছি। বলেন। জি, প্রায় 4 লক্ষ মানুষকে প্রতিদিন দিতে হবে 1 বছরে, একবার করে যদি ডোজটা দিতে চাই, 14 কোটি মানুষ। সেটার জন্য যে ব্যাপক একটা মানে ভাইব, আমাদের তো আবার টাইম লাইনও আছে যে 30 দিনের মধ্যে টিকাটির মেয়াদ থাকে, সেটাও একটা চাপ থাকে। সেই চাপ, আবার একদিকে মানুষও দরকার, টিকাও দরকার, সেই জায়গায় ব্যাপক প্রচারটা হয়েছে কিনা? ব্যাপক প্রচারণা শুরুতে আপনারা জানেন যে কিছু বিপরীত গুজব ছিল, সেটিকে আমরা ওভারকাম করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। পুরোপুরি না পারলেও আমরা বেশ কিছুটা পেরেছি, সেটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাকে একটু কথা বলি, প্রথম দিন দেখবেন, আপনি যদি পরিসংখ্যান দেখেন, খুব কম সংখ্যক মানুষ রেজিস্ট্রেশন করেছে। গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় জিওমেট্রিক প্রোগ্রেশনে এটি কিন্তু বাড়ছে। এবং আমরা আশাবাদী যে প্রচারণা তো আমাদের নিজ নিজ ক্ষেত্রে, যেমন আজকে চট্টগ্রামে, আমি যেহেতু চট্টগ্রামের পরিচালক, আজকে যে ইনস্ট্যান্স আমরা এখানে দেখিয়েছি, বৃদ্ধ থেকে শুরু করে একদম মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, আমরা যারা সরকারি চাকরি করি, ডিআইজি থেকে শুরু করে, আমি ডিভিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে আরো সাধারণ মানুষ, প্রফেসররা, ইউনিভার্সিটির শিক্ষক, এরা সবাই এসছেন। আমরা এগুলোদের সাথে যোগাযোগ করেছি। এইভাবে যদি আমরা কিছু ইনস্ট্যান্স করতে পারি, আমার মনে হয় দ্রুত রেজিস্ট্রেশনের মাধ্যমে এই 55 বছরের টার্গেট শেষ করে আমরা পরবর্তী টার্গেটে যেতে পারবো। ধাপ ওয়াইজ যদি আমরা যাই, আমাদের জন্য খুব বেশি অসম্ভব হবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, সাস্টেইন সাপ্লাই অফ টিকা এটা থাকতে হবে, এটা আছে, সরকারের সেই চেইন মেইনটেইন হচ্ছে। আর এই 6 মাস পরে, যেটি আলমগীর একটু আগে বলে গেছেন, আমি শুনছিলাম যে ওয়ান টাইম ডোজ বা আরো অন্যান্য দুয়ারগুলো কিন্তু খোলা আছে, জনসন এন্ড জনসন বা অন্যান্য, আমি আরো বলতে পারি, যেগুলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যায়, সেরকম টিকারও কিন্তু আমাদের সংস্থান হবে বলে আমাদের আশা আছে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে এসে আমি যে প্রশ্ন আগে করেছিলাম ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম, তার সংযোগটি আমরা পেয়েছি। স্যার, আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনার হাসপাতালের ব্যবস্থাপনা। ডক্টর দীপঙ্কর ঘোষ কথা বলবেন, প্রথম কোভিড ইউনিটে কাজ করা একেবারে ফ্রন্টলাইনের ডাক্তার যোদ্ধা যাকে বলি, 1 নম্বর সিরিয়ালে যিনি টিকাটি নিয়েছেন আজকে, তার অভিজ্ঞতা শুনবো। মাহাজাবিন শাহলি কথা বলবেন, ডক্টর ফজলুর রহমানও এখনো কথা বলেননি, বলবেন আমাদের সঙ্গে একটা বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকা উৎসবে শিরোনামে আমরা কথা বলছি। শুনবো ডক্টর মোহাম্মদ খুরশিদ আলমের কাছ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক হাসপাতাল। স্যার, আপনার ব্যবস্থাপনা। আবারও আমরা ওনার সংযোগটি হারিয়েছি। অভিজ্ঞতা শুনতে চাই ডক্টর দীপঙ্কর ঘোষের কাছ থেকে। স্যার, ডক্টর খুরশিদ আলম স্যার, কি শুনতে পাচ্ছেন আমাকে?
স্যার স্যার শুনতে পাচ্ছেন আমাকে, ডক্টর খোরশেদ আলম? জি ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু বঙ্গবন্ধু শেখ, জি স্যার একটু আনমিউট করবেন। জি 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 স্যার, আপনাকে অভিনন্দন। আপনার হাসপাতালে যেই ব্যবস্থাপনা সেটা নিয়ে আমরা কথা শুনছিলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী খুব চমৎকার করে বলছিলেন। আর আমরা একটু শুনতে চাই, আপনি নিয়েছেন কি টিকা? জি জি, আমি নিয়েছি, গত 28 তারিখে প্রথমেই নিয়েছি। প্রথমে নিয়েছেন, এবং নিশ্চয়ই আপনি সবাইকে আশ্বস্ত করবেন আপনি ঠিক আছেন। দুজনে নিয়েছি। জি জি স্যার, আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কি মানে ব্যবস্থাপনাটা সম্পর্কে একটু জানতে চাই। প্রতিদিন কতজনকে ওখানে দিতে পারবেন, এবং ওখানে গিয়ে কারা কারা মানে কোন ক্যাটাগরির মানুষ গিয়ে ওখানে দিতে পারবেন? আমরা আচ্ছা, ওনার সংযোগটি আমরা পাচ্ছি না। বিশেষ করে যে আমাদের হয়েছে টোটাল জি ভ্যাকসিন, আমরা টোটাল 560 জন আজকে দিয়েছি। জি প্রতিদিন কত? শুনতে পাচ্ছেন? জি স্যার, প্রতিদিন আজকে এর মধ্যে অধিকাংশই আজকে যারা সবাই হাই অফিসিয়াল এবং বিশেষ করে আমাদের জাস্টিস মহোদয়গণ এবং আমাদের ডক্টর এবং মিনিস্ট্রিরও বেশ হাই অফিসিয়াল যারা সবাই আসছেন এবং সবাই সুন্দরভাবেই দিয়ে গেছেন। এবং যে আমাদের যে ওয়েটিং রুম, ওয়েটিং, সেখানেও তারা 30 মিনিট করে সবাই বেশ উৎফুল্ল সহকারী ছিলেন। এরপরে ওনারা এখান থেকে সবাই লিভ করছেন। আচ্ছা স্যার, আপনার সংযোগটা আমরা কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি না। আবার আসবো আপনার কাছে। আমি একটু দীপঙ্কর ঘোষ খুব চট করে যদি অভিজ্ঞতার কথা শুনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শুরু হয়েছে টিকা দেয়া, এবং আপনারা ফ্রন্টলাইনার হিসেবে আপনারা আজকে টিকা নিয়েছেন, আপনিও নিয়েছেন। আপনার বয়সী কতজন নিয়েছে? আসলে আজকের দিনে টিকা কার্যক্রম যে শুভ সূচনা হলো, সেখানে আমি প্রথম ব্যক্তি হিসেবে আজকে ঢাকা মেডিকেল কলেজ থেকে টিকা দিয়েছি। তো আমি টিকা দেওয়ার পর যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো অবজারভেশনে ছিলাম, সেখানে আমার বয়সের চেয়ে আমার যে সিনিয়র যারা ছিলেন বা 55 বা তার চেয়ে বেশি বয়সী, সেখানে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন আর অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, তাদেরকে আমি বেশি দেখেছি এবং তাদের সরব উপস্থিতিটাই বেশি পরিলক্ষিত হয়েছে। আমার বয়সে সেখানে সেই মুহূর্তে শুধুমাত্র আমি ছিলাম। আচ্ছা, মানে কম বয়সীদের তো একটু আলাদা করে রাখছে যে আচ্ছা আপনারা পরে টিকা নেবেন, কিন্তু তার মধ্যে আপনি আসলে সফটওয়্যার আমরা যে রেজিস্ট্রেশনটা করি, সেখানে আসলে দুটো অপশন এই মুহূর্তে কার্যকর। একটা হচ্ছে 55 বা তার চেয়ে বেশি বয়সী যারা আছেন, আর আরেকটা হচ্ছে যারা ফ্রন্টলাইনার্স, বিভিন্ন ক্ষেত্রে যারা ফ্রন্টলাইনার্স আছে তারা সেখানে আছেন। তো সেই হিসেবে যেহেতু প্রথম দিন ফ্রন্টলাইনার্স হিসেবে আমরা যারা মিড লেভেলে কাজ করেছি গত প্রায় 1 বছর যাবত, তাদের উপস্থিতির পাশাপাশি বাকি যারা উপস্থিত থাকবেন তাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হবেন। এটা আসলে আজকের জন্য স্বাভাবিক ছিল। হ্যাঁ, আর মানে আপনি কেমন ফ্রন্টলাইনার সেটা তো একটু আবারও আরেকবার একটু রিফ্রেশ করি। ডক্টর দীপঙ্কর ঘোষ, তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সার্বক্ষণিক দায়িত্বে, তিনি এবং তার আরও অনেক সহকর্মীরা ছিলেন যারা এই এরকম তরুণ প্রাণ, মিড লেভেল, নিজেদেরকে বিগিনার্স নন, তারা মিড লেভেলের চিকিৎসক। এরই মধ্যে দ্বিতীয়বার না তৃতীয়বার আপনার 3 বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন নাকি? 3 বার। আচ্ছা, তো এই 3 বার করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা, অনেক ভুগেছেন আর সেবাও দিয়েছেন অনেক। আজকে টিকাটা নেওয়ার পরে একজন ডাক্তার হিসেবে, মানুষ হিসেবে কি বোধ করছেন? মানে একটু অনুভূতিটা জানতে চাই 3 বার করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে। প্রথমত সবার যে প্রশ্নটা আজকে সারাদিন আমাকে ফেস করতে হয়েছে, আমার মতো কোনো ভয় কাজ করছিল কিনা, যেহেতু প্রথম ব্যক্তি হিসেবে আমি টিকাটা নিয়েছিলাম।
তো গত 1 বছর যাবত যেহেতু করোনা নিয়ে কাজ করে যাচ্ছি, তো আমার কাছে আসলে করোনাকে নতুন করে ভয় পাওয়ার কিছু ছিল না। নিজেও ব্যক্তিগতভাবে 3বার আক্রান্ত হয়েছি, শেষবার হয়তো তীব্রতাটাও বেশ বেশি মাত্রায় ছিল। তাই করোনার চেয়ে করোনার টিকাটা নিয়ে আমার বেশি আগ্রহ ছিল, যেহেতু বারবার রোগীদের ট্রিটমেন্ট করতে আক্রান্ত হচ্ছি যে কোনো ভাবেই হোক। তো এই নিজের সিকিউরিটির স্বার্থে অথবা নিজের ফ্যামিলির সিকিউরিটির স্বার্থে এই টিকাটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই প্রয়োজন ছিল। তো আমি আসলে সেজন্য খুবই ইন্টারেস্টেড ছিলাম যে আমাদের মেডিকেল আসার পর কবে আমরা টিকাটা পাবো। তো লাকিলি আমি নিজে গতকাল দুপুরে রেজিস্ট্রেশন করেছি এবং আমি খুবই লাকি যে আমি আজকে সেই ডেটটা পাই, এবং তার চেয়েও বেশি লাকি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি প্রথম ব্যক্তি হিসেবে আজকে টিকাটা নিতে পারলাম। তো ঢাকা মেডিকেলে যখন আমি সকালে আজকে যাই, আমাদের যে টিকা কাউন্টার জায়গা যেখানে সবাইকে টিকা দেওয়া হচ্ছিল, সে জায়গায় ঢুকে আমার কাছে জাস্ট মনে হচ্ছে আজকে সেখানে একটা কোনো উৎসবের আয়োজন চলছে। মানুষের সরব উপস্থিতি, সাজসজ্জা, কাউন্টার ডিস্ট্রিবিউশন, টিকার বুথগুলোর ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল ব্যবস্থাপনা, প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট ছিল। কাউকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি। বুথে রেজিস্ট্রেশন পর যার যা নির্ধারিত কাউন্টারে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে যারা নার্স ছিলেন, যারা টেকনিশিয়ান ছিলেন, তারা নির্ধারিত ফর্ম ফিল আপ করা, কনসেন্ট ফর্ম গুলো জমা নেওয়া, টিকা দেওয়ার পর কার্ড গুলো বুঝিয়ে দেওয়া বা নেক্সট ডেটে কবে কখন আসতো, প্রত্যেকটা জিনিসে সবার সহযোগিতা প্রশংসনীয় ছিল। এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের পরিচালক স্যার মহোদয়কে, যার সার্বক্ষণিক সহায়তায় প্রত্যেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর টিকা পরবর্তীতে আমার কোনো শারীরিক জটিলতা ছিল না। আমি আধা ঘন্টা অবজারভেশনে ছিলাম। তারপর আমি আমার নৈমিত্তিক অফিস, আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়া, আমার ওয়ার্ডের রাউন্ড, রোগীদের দেখাশোনা সবকিছুই স্বাভাবিকভাবে সম্পন্ন করে আমি নির্ধারিত সময় বাসায় ফিরেছি এবং এখন পর্যন্ত যথেষ্ট সুস্থ অবস্থায় আছি। ইভেন কোনো ধরনের টিকার সাইজে ব্যথা আমি ফিল করছি না। আচ্ছা, আধা ঘন্টা কেন, মানে আধা ঘন্টা অবজারভেশন কেন, মানে এই আধা ঘন্টা কি দেখা হয়? এটা বেসিক্যালি যে কোনো টিকা যেহেতু একটা ফরেন প্রোডাক্ট, যখন আমাদের বডিতে ঢোকে সাইড ইফেক্টস গুলো সাধারণত কয়েক ধরনের হয়। একটা হচ্ছে ইমিডিয়েট সাইড ইফেক্ট, একটা হচ্ছে লং টার্ম সাইড ইফেক্ট। ইমিডিয়েট সাইড ইফেক্ট হিসেবে যেটা আমরা অ্যানাফাইল্যাক্সিস বলি, অ্যালার্জিক কোনো রিঅ্যাকশন হচ্ছে কিনা, সে যদি ইমিডিয়েট কোনো সাইড ইফেক্ট হয় কিনা কারো, সেটার জন্য খুব সম্ভবত আধা ঘন্টার সময় 1 ঘন্টার সময় অবজারভেশনটা রাখা যৌক্তিক আমার দৃষ্টিতে। সাধারণত আর লং টার্ম সাইড ইফেক্ট গুলো তো সাধারণত জানি, টিকা তো 1 দিন বা 2 দিন মাত্র একটু জ্বর আসা, যেটা আমার সম্মানীয় যারা আজকে আছেন সবাই অলরেডি বলে ফেলেছেন, একটু মাথা ব্যথা হওয়া, জ্বর ভাব হওয়া, এগুলো হতে পারে, এটা লং টার্ম। বাট ইমিডিয়েট সাইড ইফেক্ট হিসেবে কারো অ্যানাফাইল্যাক্সিস বা অ্যালার্জিক কোনো ধরনের কোনো রিঅ্যাকশন হয় কিনা, সেটা থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্য হয়তো এই আধা ঘন্টা বা 1 ঘন্টা অবজারভেশন তার মানে এইটার জন্য অ্যালার্জিক যে সাইড ইফেক্ট, সেটার জন্য আধা ঘন্টাই যথেষ্ট। আধা ঘন্টার মধ্যে না হলে আর এই ধরনের মেজর কোনো হবে না, সাথে হয়ে যাবে। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে সাধারণত অ্যালার্জি রিঅ্যাকশনগুলো দেখা দেয়। অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। আমরা মাহজাবিন শাওয়াবলি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার কথা শুনবো। ডক্টর ফজলুর রহমান আছেন, তাদের অভিজ্ঞতা শুনবো। আমাদের সঙ্গে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন, তিনি সবশেষে নিশ্চয়ই আমাদেরকে আরো কিছু পরামর্শ উপদেশ দেবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। টিকা উৎসব ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রার আজকের শিরোনাম একেবারে শেষ ভাগে। ডক্টর মাহজাবিন শাওলি, একটু শুনতে চাই টিকা নেবার অভিজ্ঞতা। ডক্টর হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন মা হিসেবে, নারী হিসেবে, নানা রকম, মানে টিকার সঙ্গে তো আপনি নানাভাবে জড়িত, নিজে দিয়েছেন, হয়তো বাচ্চাদেরকেও টিকা করিয়েছেন ইত্যাদি। আজকে নিজে টিকা নিতে গেলেন, কেমন লাগলো? আনমিউট করবেন একটু। আপনি একটু অডিওটা আনমিউট করবেন মাহজাবিন। জি, প্রথমে আমি বলতে চাই যে আপনারা যে নামটা দিয়েছেন টিকা উৎসব আজকের এই আয়োজনে, এটা আমার কাছে এত ভালো লাগলো যে এই কথাটা শুনে মনে হলো যে আমাদের দেশের মানুষ সবাই, সাধারণ মানুষ
সবাই যেন আগ্রহী হয়ে টিকা দিতে আসবেন, যেটা সবার মনে ভয় হচ্ছিল। করোনা আসলে একটা ভয়ের জিনিস, এই জন্যই সবাই টিকার কথাও ভয় পাচ্ছিলেন। তো আজকে আমার কথা বলতে আমি বলবো, আমার মেয়ে, যেহেতু আমি একজন মা, আমার মেয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন, ওর 10 বছর বয়স, এবং সেই করোনার জন্য আমারই কাজ করতে হয়েছে বাসায়। এবং তারপরেই আবার ডিসেম্বরে আমার মা আক্রান্ত হলেন, আমেরিকা থেকেই আক্রান্ত। তো এই দুজনের জন্য আমার হসপিটালের পাশাপাশি বিএসএমএমইউতে আমি চিকিৎসক, তো হসপিটালের পাশাপাশি আমার বাসায়ও কিন্তু ওনাদেরকে ট্রিটমেন্ট করতে হয়েছে। তো এই যে করোনার খুব কাছাকাছি আমার থাকা, করোনাকে খুব চোখে দেখা, এজন্য আমার কাছে মনে হয়েছে যে টিকা দেওয়াটা আসলে আমার কাছে, আমাদের জন্য, আমাদের চিকিৎসকদের জন্য, যারা স্বাস্থ্যকর্মী, খুবই জরুরি। যে আমরা যারা একদম পেশেন্টের কাছাকাছি থাকি, তাদের জন্য খুবই জরুরি এই টিকার বিষয়। এটাই বলবো যে এই জন্য মনোবল খুব দৃঢ় ছিল যে আমি আজকে ভ্যাকসিন নিলাম। এবং আমার কাছে ভালো লাগছে, আমার সাথে যে যারা আছেন তারা সবাই তখন আমার কাছে ছিলেন। আমি জাফরুল্লাহ স্যার যেখানে ভ্যাকসিন দিয়েছিলেন, যেই বুথে, উনি ওঠার সাথে সাথে আমি আবার ওখানে বসেছি, মানে পাশাপাশি স্যার যখন দিচ্ছেন আমি তখন পাশে দাঁড়ানো। আর খোরশেদ আলম স্যার তো আমারই স্যার, আমার বিএসএমএমইউর চিকিৎসক। তো এখানে শহীদুল্লাহ স্যার আমার চিকিৎসক। তো সবাই এখানে যারা আছেন, এবং তৌফিক ভাই, আমি পাবলিক হেলথের একজন সদস্য ফাউন্ডেশনের। তো এভাবে আমার যে সামনে ছিলেন, আমার কিন্তু একে তো আমার ভয় থাকবে না, স্বাভাবিক, কারণ আমি করোনা নিয়ে, আমি আপনাকে প্রশ্ন করেছি যে মেয়েকে টিকা করানোর জন্য ছোটবেলায় নিতে হয়েছে, আর আপনি নিজে টিকা নিতে গিয়েছেন, দুইটার মধ্যে তো অনেক পার্থক্য। তখন তো মা হিসেবে নিয়ে গেছেন টিকা দেওয়ানো, তাকে সুস্থ রাখার জন্য, আর আজকে মানে একজন অ্যাডাল্ট মানুষ হিসেবে, চিকিৎসক হিসেবে নিজে টিকা নিতে গেলেন। আমরা তো কেউ প্যান্ডেমিকের আগে কেউ তো কখনো ভাবিই নেই যে মানে সারা বিশ্বের সব মানুষ একটা যেই বয়সী হোক না কেন টিকা নিতেই হবে, এই ভাবনাটাই তো আমাদের মধ্যে ছিল না। শাওলি, এটা ভালো কথা, কিন্তু হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে, এটা আমি অনুভব করেছি যে আসলে আমার মেয়েকে যখন টিকা দিয়েছি ওর কেমন লেগেছে। আমি তো আমার টিকাটা আমার ছোটবেলায় দিয়েছি, তখন মনে আছে, আবার মনে নেই কিছু কিছু। তো আজকে যখন আমি টিকা দিতে গেলাম, তো আমার তখন মনে হয়েছে যে আমার মেয়েকে যখন টিকা দিচ্ছিলাম, ও যখন হাতটা বাড়িয়ে দিল, তো আমারও তেমন একটা অনুভূতি হচ্ছিল। আমি তাকাচ্ছিলাম দেখে যে আমার ঠিক ওই অনুভূতিটাই হচ্ছিল, যে আমার কাছে একটা মানে অন্যরকম একটা টিকা ভাব, যেমন টিকার উৎসব যেটা এখন মনে হচ্ছে। এই ওয়ার্ডটা কিন্তু আমার মনে ছিল না, এই শব্দটা আপনি বলার পরে আমার মনে আসলো টিকা উৎসব, আসলেই আজকের দিনটা টিকা উৎসবই গেছে। বাহ, অনেক অভিনন্দন। আমরা স্যার ডাক্তার ফজলুর রহমান স্যার, একটু আপনার অভিজ্ঞতা শুনবো। টিকা নিলেন না দিলেন, কি কি করলেন আজকের এই উৎসবে? স্যার একটু আনমিউট করতে হবে। স্যার একটু আনমিউট করতে হবে, স্যার শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে? জি জি, ধন্যবাদ মনীষা। আমি আজকে টিকা নিলাম। আমি কয়দিন থেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তার কারণ হলো, আপনারা লক্ষ্য করেছেন যে কয়দিন আগে পত্রিকা আসছিল এই টিকায় ভারতে 11 জন মারা গেছে। তারপরে আর একটা খবর আমরা লক্ষ্য করলাম যে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাটা, এটা 65 ইয়ার্স এর উপরে কাজ করে কিনা কন্ট্রোভার্সি। এই কারণে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো লন্ডনে আমার পরিচিত একজন ডাক্তার কনসালট্যান্ট, ওদের সঙ্গে কথা বলতে গিয়ে ওরা আমাকে বললো যে এই লন্ডনে তথা গোটা যুক্তরাজ্যে ইতিমধ্যে কয়েক মিলিয়ন লোক এই ভ্যাকসিন দিয়েছে, এবং তারা শুরু করেছে যাদের বয়স 80 ইয়ার্স অ্যাবাভ, এখান থেকে শুরু করেছে। কাজেই তাদের বক্তব্য হচ্ছে যে আমার বয়স এখন 67 চলছে, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর কাজ যদি নাও হয়, সরকার যখন চেষ্টা করছে শুধু নিজের স্বার্থ তো না, অন্যদেরকেও সেফটি রাখার জন্য, কাজেই ক্ষতিটা কি? এই অবস্থা নিয়ে আমি গেলাম, গিয়ে ওখানে
যাদেরকে দেখলাম, এই সাইদুর রহমান ফার্মা কলেজের প্রফেসর, অন্যদের হান্নানকে দেখলাম রেজিস্ট্রার, আমার খুব ভালো লাগছে। আসলে ওই জাফরুল্লাহ চৌধুরী ভাই যেটা বললেন যে সত্যি এই কনভেনশন সেন্টারের যে পরিবেশ তৈরি হয়েছে যাওয়ার, ওখানে গেলে কারো ভীতি যদি পূর্বে থেকেও থাকে, আমার ধারণা ওখানে ঢুকলে আর ভয় থাকার কথা না। আর আমি একটা কথা বলতে চাই, যেহেতু এটা একটা মিডিয়া প্রচার আপনারা করছেন, খুবই ভালো কাজ। তৌফিক জোয়ারদার উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি কথাটাকে আবার গুরুত্ব দেওয়ার জন্য বলছি যে আমাদের দেশে যে গার্মেন্ট শিল্প, ওই দেশের মধ্যে একটা বড় অংশ তারা অর্জন করছে। তো এখানে যারা শ্রমিক, এরা যেমন বাসাতে থাকে খুব গাদাগাদি করে, তারা খেতেও ঠিক মতন পারে না, তাদের নিউট্রিশন নট আপ টু দ্য মার্ক অধিকাংশের, কাজও করে খুব গাদাগাদি পরিবেশে। কাজে এদেরকেও প্রায়োরিটি দিয়ে এটা দেওয়া দরকার বলে মনে করি। আর একটা বিষয়, যে বাংলাদেশে প্রায় 14,000 কমিউনিটি সেন্টার আছে। সরকার এটা ভাবতে পারেন যে গ্রামে গঞ্জে ইমিউনাইজেশন করার জন্য, এই ভ্যাকসিন দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা যায় কিনা। কারণ বাংলাদেশ একটি দেশ, পৃথিবীর অন্যতম দেশ যে ইপিআই প্রোগ্রামে সাকসেসফুল দীর্ঘদিন ধরে। স্যার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পুরস্কৃত হয়েছেন, ভ্যাকসিন হিরোর পুরস্কার পেয়েছেন ইউএনএ। জি, এটা ভাবা যেতে পারে। আর আমার কোনো অসুবিধা হয়নি। আর একটা কথা বলি, যে আমি এই টিকা নেওয়ার পরে পরে একটা এমার্জেন্সি কাজে আমি ওই যে ডাক্তার সাহেব বললেন যে দীপঙ্কর ঘোষ, অ্যানাফাইলেটিক রিয়াকশন, আমি সে বিষয়ে বলতে পারেন মাস্টার, কারণ আমি অ্যানাস্থেসিয়া ক্রিটিক্যাল মেডিসিনের প্রফেসর। তো আমি নিয়ে দেরি করতে পারিনি। তো আমি জানি ম্যানেজমেন্টটা কি, তারপরও বাইরে আসলে ম্যানেজমেন্ট নেওয়া যেত না, তবুও আমি ঝুঁকি নিয়ে আসছি, আমার কোনো অসুবিধা হয়নি, ভালো আছে। অভিনন্দন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। ডক্টর জাফরুল্লাহ, এক লাইনে কিছু বলবেন কিনা সবার জন্য এই উৎসবে, আজকের উৎসবে? এক লাইন স্যার। এক লাইন বলছি, সবাই অংশ নিন, আনন্দের সাথে টিকা নিন, পরিবারের সবাইকে নিয়ে আসেন এবং আমাদের সাধারণ মানুষ তাদেরকে প্রাধান্য দেন। ওনার নামি দামি মানুষের পিছনে না ঘুরে নেন, এবং একদিন আমার প্রধানমন্ত্রী নেন, তার সাথে অন্যেরা যাদের কথা উনি বলে থাকেন তাদেরকে নিয়ে একটা আনন্দ উৎসব দিন পালন করুন। তাতে ওনার মানসিক ভাবে রিল্যাক্সেশন হবে, আমাদের সাহস বাড়বে, দেশ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টিকা উৎসবে যারা ছিলেন আজকের এই আলোচনা এবং যারা দেখেছেন, সকলকে নিয়েই নিশ্চয়ই উৎসব হবে এবং গোটা বিশ্বে একসঙ্গেই টিকা দেয়া চলছে। সুতরাং গোটা বিশ্বের একটি কমন উৎসব হোক এই করোনা ভাইরাস মুক্ত হবার জন্য টিকা নেবার উৎসব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।